আচ্ছা দেখেন টার্মিনাল দিয়ে ওপেন করে ফেলছি। এখন আমরা এতদিন পর্যন্ত কিসের কাজ করছি? এইচটিএমএল এর কাজ করছি, তাই না? বলেন, এইচটিএমএল এর কাজ করছি। তো এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করছি। করছি? করি নাই তো। জাভাস্ক্রিপ্ট আজকের মতো শুরু করতেছি আমরা। তো এইচটিএমএল এর মধ্যে আমরা কিছু একটা লিখছি, লেখার পরে সেটা ওয়েবসাইটে দেখছি, তাই না? তো জাভাস্ক্রিপ্ট প্রথমত যখন প্রথম আসে তখন এটা শুধুমাত্র ওয়েবের ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হতো। ফ্রন্ট এন্ডের জন্য ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হতো। তো জাভাস্ক্রিপ্টে তখন এনভায়রনমেন্টের মধ্যে রান করা যেত না। আপনারা সবাই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত আছেন। এরকম কেউ আছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিতই নাই? আছেন? সবাই তো মোটামুটি কোনো না একটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি আউটপুট দেখতে চান না? আউটপুট প্রিন্ট করেন, সেটা কোথায় করেন? যে এনভায়রনমেন্টে আপনি কোড করতেছেন ওই এনভায়রনমেন্টের মধ্যেই করেন, তাই না? কিন্তু একটা সময় জাভাস্ক্রিপ্টের আউটপুটটা শুধুমাত্র কনসোলে দেখা যেত। কনসোল কোথায়? ব্রাউজারের কনসোল। দেখবেন? দেখাই। ব্রাউজারের কনসোল। ধরেন এখান থেকে আমরা একটু ইন্সপেক্ট ওপেন করলাম। ইন্সপেক্ট ওপেন করার পরে আমরা এখান থেকে কনসোলে আসলে এই জায়গাটাতে আমরা এতদিন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখা যেত। ঠিক আছে? কনসোলের মধ্যে। তো এরপরে জাভাস্ক্রিপ্টের খুবই পাওয়ারফুল একটা রান টাইম চলে আসে যেটার নাম হচ্ছে নোড.জেএস। তো নোড.জেএসটা আসার কারণে জাভাস্ক্রিপ্টকে এনভায়রনমেন্টের মধ্যে রান করা যায়। আপনার আপনার পিসিতে বা ডেস্কটপে বা ল্যাপটপে যদি নোড.জেএসটা ইনস্টল করা থাকে তাহলে আপনি জাভাস্ক্রিপ্টকে কোথায় রান করতে পারবেন? এনভায়রনমেন্টের মধ্যে। আপনাকে তখন আর ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স অথবা আর কি জানি আছে, মাইক্রোসফট এজ, এগুলাতে এগুলা কনসোলে যেয়ে তখন জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করা লাগবে না। বুঝতে পারছেন? তাহলে আমাদের নোড.জেএস কি অলরেডি ইনস্টল করা আছে। তাহলে প্রথমত আমরা আগের সিস্টেমটাকেই দেখব, কনসোলে কিভাবে আউটপুট দেখা যায় সেটা দেখব, তারপরে আমরা আস্তে আস্তে এনভায়রনমেন্টের মধ্যে দেখব। ঠিক আছে? তাহলে আসেন, আমরা প্রথমত যদি এই জায়গাটাতে দেখতে চাই তাহলে এটা কোথায়? আমাদের ব্রাউজারে যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে ব্রাউজারে অ্যাক্সেস করার সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? ব্রাউজারে আপনি আপনার এনভায়রনমেন্ট থেকে অ্যাক্সেস করবেন কিভাবে? বলেন বলেন। ব্রাউজারের মধ্যে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে? একটা index.html ফাইলের মাধ্যমে, তাই না? একটা এইচটিএমএল ফাইল না তৈরি করতে আপনি কি অ্যাক্সেস করতে পারবেন? সেটাই আমি বলছি। index.html একটা ফাইল তৈরি করলাম, এবার এখানে লিখলাম এরকম কিছু একটা। ঠিক আছে? আচ্ছা, লেখার পরে ধরেন নিচের দিকে আসি, এইখানে একদম বডির নিচের দিকে একটা ট্যাগ লিখবো আমি স্ক্রিপ্ট নামে। কি নামে? স্ক্রিপ্ট ট্যাগ নামে একটা ট্যাগ লিখবো। ধরেন লিখলাম স্ক্রিপ্ট এসআরসি। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করবো। কাকে অ্যাড করবো? জাভাস্ক্রিপ্ট ফাইলকে। তো ধরেন আমি এখানে এখানে আমি একটা h1 ট্যাগ দিয়ে লিখলাম যে আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? এখন আমি যদি এটাকে একটু লাইভ বাটনটা ক্লিক করে দেই তাহলে আমার এই যে দেখেন চলে আসছে, কিন্তু এটা আমার মাইক্রোসফট এজ থেকে আসছে। আমি সেটাকে ছড়ায়ে নিয়ে আসলাম কোথায়? গুগল ক্রোমে। এই যে আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট, তার মানে কি আমি ব্রাউজারে চলে আসছি? আসছি কি না? এখন আমার উদ্দেশ্য কি? এই জায়গায় আউটপুট দেখা, তাই তো? কনসোলের মধ্যে। তাহলে এখন আসেন, আউটপুট যদি আমি দেখতে চাই তাহলে আমাকে প্রথমত জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করতে হবে। তো যে এইচটিএমএল এর ফাইলের এক্সটেনশন হয় ডট এইচটিএমএল দিয়ে, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হয় কি দিয়ে বলেন তো? ডট জেএস দিয়ে। কি দিয়ে? ডট জেএস। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন ডট এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন ডট জেএস। এন্টার দিলাম। এখন ধরেন আমি এখানে লিখলাম কনসোল ডট লগ। আচ্ছা, কনসোল ডট লগটা আবার কোথা থেকে আসলো, তাই না? কনসোল ডট লগ দিয়ে আমরা আসলে আউটপুট প্রিন্ট করি। কি প্রিন্ট করি? আউটপুট। যেমন আপনি সি প্রোগ্রামিং এ আউটপুট দেখেন কি দিয়ে? প্রিন্ট এফ, তাই তো? পাইথনে কি দিয়ে দেখেন? প্রিন্ট। তাই তো? এরকম কিছু না? তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে দেই কি? কনসোল ডট লগ। তার মানে কনসোল ডট লগ কেন দেই? কারণ কনসোলে আউটপুটটা আমরা দেখতে পাই না, বলেন? জাভাস্ক্রিপ্টের এই যে এখানে আমরা যে একটা ওপেন করলাম, এইখানের কনসোলে আমরা আউটপুটটা দেখতে চাই। এই জন্য এটার ওরা একটা কমান্ড ইউজ করে, যে কমান্ডটার নাম হচ্ছে কনসোল ডট লগ। এবার এর মধ্যে আমি যা লিখতে চাই সেগুলো চলে আসবে। ধরেন এখানে লিখলাম যে আই অ্যাম লার্নিং লার্নিং জেএস। ঠিক আছে? এখন এই যেখানে লিখে যদি আমরা এখন সাইটটাতে আসি, হ্যাঁ, যদি একটা রিলোড দেই, দেখেন আসে নাই কিছু, আসছে?
যে কেন আসে নাই তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমি এই যে স্ক্রিপ্ট ফাইলটাকে এইচটিএমএল ফাইলের সাথে এখনো কানেক্ট করি নাই। করছি? জাভাস্ক্রিপ্ট ফাইলকেও এইচটিএমএল ফাইলের মধ্যে কানেক্ট করতে হয়। ঠিক যেভাবে সিএসএস ফাইলকে এইচটিএমএল এর মধ্যে কানেক্ট করতে হয়। বুঝতে পারছি? তাহলে আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখে আসছিলাম না? এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিপ্ট ডট জেএস। এটা দেওয়ার সাথে সাথে দেখেন এই জায়গায় অটোমেটিক্যালি চলে আসছে। এই দেখেন আই এম লার্নিং জেএস। তার মানে জাভাস্ক্রিপ্টটা আউটপুট প্রিন্ট করে কি দিয়ে? বলেন? একটা কমান্ড লিখছিলাম। নাম কি? আউটপুট প্রিন্ট করে কি দিয়ে? কনসোল ডট লগ। হ্যাঁ, কনসোল ডট লগ। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি, তার মানে এটা কি ধরনের জিনিস? এটা একটা স্ট্রিং। তার মানে আপনি একটা অলরেডি ডেটা টাইপ জানেন যেটা কি স্ট্রিং। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম 10। এটা কি? নাম্বার। তাহলে 10 যেহেতু লিখছি এখানে কত আসবে? 10ই আসবে। দেখেন 10 এর কালারটা ব্লু কালার আসছে, তার মানে এটা একটা নাম্বার। আচ্ছা, আমি কিভাবে বুঝলাম এটা একটা নাম্বার? দেখেন আমি বুঝতে পারবো। আমার এই জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা অপারেটর আছে যেটার নাম হচ্ছে টাইপ অফ অপারেটর। কি নাম? টাইপ অফ, যেটা দিয়ে আসলে আইডেন্টিফাই করা হয় যে কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপটা কি ধরনের। বলেন? কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপটা কি ধরনের? টাইপ অফ মানে ওটা টাইপটা কি? টাইপ অফ। ধরেন আমি দিলাম টাইপ অফ 10, কি দেখাবে? নাম্বার। ধরেন এখানে দিলাম আমি 10টা সরাই দিলাম, সরাই দিয়ে এখানে দিলাম টাইপ অফ। এই দেখেন চলে আসতেছে, দেখছেন? অটোমেটিক্যালি চলে আসে টাইপ অফ। কারণ অটোমেটিক্যালি কেন আমাকে সাজেস্ট করতেছে জানেন? কারণ এই যে ফাইলটা তৈরি করছি, এই ফাইলটা কি ফাইল? বলেন? জাভাস্ক্রিপ্ট ফাইল, ডট জেএস ফাইল না? এই কারণে কিন্তু আমাকে অটোমেটিক সাজেশন দিচ্ছে। আমি এইখানে যাই, এইচটিএমএল এর মধ্যে যা টাইপ অফ লিখি তো দেখি আমার কেমন আসে। আসছে? আসছে? অটোমেটিক সাজেশন কিন্তু আমাকে দিচ্ছে না। কিন্তু আমি এইচটিএমএল লিখতে যাই, এইচটিএমএল এর সাজেশন কিন্তু দিবে। বুঝতে পারছি? তো আমি ধরেন এখানে লিখলাম টাইপ অফ কি দিব? 10। টাইপ অফ এর পর একটা ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি 10। তাহলে 10 যদি আমি দিয়ে থাকি, দেখেন এখানে যাই, কি আসছে? নাম্বার। আচ্ছা, ধরেন এই 10টাকে আমি একটা সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে দিলাম। এখন এটা কি? শিওর? শিওর এটা স্ট্রিং? এই দেখেন এখন স্ট্রিং হয়ে গেছে, দেখছেন? কারণ কি? এটা ডাবল কোটেশনের মধ্যে দিছি, তাই না? এখন মজার জিনিস দেখেন, ধরেন আমি এটার সাথে এটা যোগ করব, যোগ 10। আউটপুট কত আসবে বলেন তো? কত আউটপুট আসবে? আলো, হ্যাঁ, একটা স্ট্রিং একটা নাম্বার, দুটা দুটা যোগ করতেছি, তারপর আর কিছু? আর কেউ কিছু? কত আসবে আউটপুট? বাকিটা বলতেই পারতেছি না। এটা একটা স্ট্রিং আর এটা একটা নাম্বার। তাহলে স্ট্রিং আর নাম্বার যোগ করলে সেটা কি হয়ে যায়? সেটা পাশাপাশি বসে একটা স্ট্রিং হয়ে যায়। দেখেন রিলোড কই গেল? আমি কি আউটপুট দেখাই নাই? ও, টাইপ অফ দিছিলাম, সরি সরি সরি। টাইপ অফ তো হবে না এখানে। টাইপ অফটা এখন আমরা উঠাই দিই। টাইপ অফ দিয়ে আমাদের এখন আর কাজ নাই। এখান থেকে এটা উঠাই দিলাম। এবার যদি আমরা এখানে আসি, দেখেন কত হয়েছে? 1010, তাই তো? তার মানে স্ট্রিং এর সাথে নাম্বার কখনো যোগ হয় না, নাম্বারের সাথে অলওয়েজ নাম্বার যোগ হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দুটার স্ট্রিং এবং নাম্বারকে একসাথে লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এতদূর ধরেন আমরা করলাম, তাহলে কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে আউটপুটে রান করতে হয় সেটা আমরা দেখছি, কনসোলে রান করতে হয়, তাই না? এখন ধরেন কনসোল ছাড়া আমরা নোড জেএস দিয়ে রান করব কোথায়? আগে আপনি চিন্তা করেন, আমার পক্ষে বারবার কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে ঢুকে আউটপুটটা দেখা লাগতেছে। কিন্তু যদি এরকম হতো, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করতেছি, এইখানকার টার্মিনালে আউটপুটটা দেখা যাবে, ভালো হয় না? যাবে কিনা বলেন? এই টার্মিনালের মধ্যে জাভাস্ক্রিপ্টকে আউট রান করার জন্যই যে কাজ আসছে সেটার নাম হচ্ছে নোড জেএস। বলেন? যেটা জাভাস্ক্রিপ্টকে রান করে। বোঝা গেছে? তো ধরেন আমরা এখান থেকে আমাদের নোড.জেএস তো অলরেডি ইনস্টল করা আছে, আছে না? তো আমরা এখান থেকে একটা টার্মিনাল ওপেন করব। এই ভিজুয়াল স্টুডিও কোডে একটা টার্মিনাল ওপেন করব। কিভাবে করব? উপরে দেখেন একটা ভিউ বাটন আছে, ভিউ একটা বার আছে, তার পাশে একটা থ্রি ডট আছে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন টার্মিনাল আছে। তো এখান থেকে একটা নিউ টার্মিনাল ওপেন করলাম। আচ্ছা, টার্মিনাল ওপেন করে এখন ধরেন আমরা এখানে লিখলাম কনসোল লগ, ধরেন লিখলাম 10 প্লাস
10, 11 এরকম কিছু একটা লিখলাম। এখন এটার আউটপুট আসবে কত? আমি জানি 1011 এটা আউটপুট আসবে, তাই না? এই আউটপুটটা আমি এখন আর ক্রোম ব্রাউজারে না, এখন আমি এইখানেই দেখতে চাই। তাহলে কিভাবে দেখতে হবে দেখেন, আপনার যদি Node.js ইনস্টল করা থাকে, তাহলে এখানে আপনি এই টার্মিনালটা ওপেন করছি, টার্মিনালটা ওপেন করে আমি এখন কোন ফোল্ডারের মধ্যে আছি? ডে 6। দেখেন তো আমার এইখানের আউটপুটের লাস্ট পাথটা ডে 6 কিনা? যদি ডে 6 হয় তাহলে আপনি আউটপুটটা দেখতে পারবেন। আপনি কিভাবে দেখবেন দেখেন, আপনাকে একটা কমান্ড লিখতে হবে, নোড। কি লিখতে হবে? নোড। তারপর একটা স্পেস দিতে হবে, দিছে একটা স্পেস। তারপর আপনার ফাইলের নামটা দিতে হবে, আপনি যে ফাইলটাকে রান করতে চাচ্ছেন। কোন ফাইল রান করতে চাচ্ছি বলেন, এদিক থেকে বলেন না কেন, কোন ফাইলটাকে রান করতে চাচ্ছি? script.js। তাহলে ওই ফাইলটার নাম দিব, ফাইলটার নাম হচ্ছে script.js। তারপর একটা এন্টার দিলাম, দেখেন কত আসছে, ভ্যালু আসছে। ধরেন আরেকটা ভ্যালু আমরা তৈরি করি, ধরেন এখানে আমরা একটা আরেকটা ফাইল তৈরি করি যেটার নাম দিব ভ্যারিয়েবল ডট জেএস। ঠিক আছে, কি নাম দিছি? ভ্যারিয়েবল ডট জেএস। এবার এই স্ক্রিপ্ট ফাইলে আমরা আর কাজ করবো না, এবার আমরা ভ্যারিয়েবল ফাইলে কাজ করবো। আসেন, তো এটা ধরেন আমরা একটু নামায় রাখি নিচের দিকে, একটু পরে আবার এটা ইউজ হবে। তাহলে এখন জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলকে আমরা তিনটা ওয়েতে ডিক্লেয়ার করতে পারি। কয়টা ওয়ে? তিনটা ওয়ে। আমি তিনটা ওয়ে দেখাই দিচ্ছি। একটা একটা হচ্ছে var, একটা হচ্ছে লেট, আর একটা কনস্ট। ঠিক আছে, টোটাল তিনটা ওয়েতে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। var ধরেন a ইকুয়ালস টু 10, লেট b ইকুয়ালস টু ধরেন 20, কনস্ট c ইকুয়ালস টু ধরেন দিলাম ধরেন 30। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তিনটা ওয়েতে আমরা ডিক্লেয়ার করলাম। তো তিনটা ওয়েতে ডিক্লেয়ার করছি, ঠিক আছে, কিন্তু তিনটার একটু পার্থক্য আছে, তিনটার মধ্যেই কিছুটা পার্থক্য আছে। প্রথমত বললাম যে ভ্যারিয়েবলকে কয়টা ওয়েতে ডিক্লেয়ার করতে পারি? তিনটা। কি কি নাম? var, let, const। আচ্ছা, এখন তিনটার পার্থক্য দেখবো। ঠিক আছে, পার্থক্যটা দেখেন, ধরেন আমি এখানে একবার লিখলাম var a equals to 10, ভালো করে বুঝেন। কিছুক্ষণ পরে আবার লিখলাম var a equals to 20, লিখছি। আচ্ছা, এখন আমার এর ভ্যালু কত বলেন তো? আমি ধরেন এখানে কনসোল লক করলাম এ, 3 নাম্বার লাইনে একবার কনসোল লক করলাম, আর 2 নাম্বার লাইনে একবার কনসোল লক করলাম। 2 নাম্বার লাইন থেকে আমার আউটপুট কত আসবে ভাই? ধরেন এখানে আমি লিখে দেই, হ্যাঁ, একটু স্ট্রিং লিখে দিই যে 2 নাম্বার লাইন থেকে আউটপুট। আবার এইখান থেকে এটা কপি করে নিলাম, এখানে বসায় দিলাম, লিখি যে 4 নাম্বার লাইন থেকে আউটপুট। ঠিক আছে, এখন যদি আমি কি করব, নোড, ফাইলের নাম কি মারিয়া? ভ্যারিয়েবল ডট জেএস। দেখেন তো 2 নাম্বার লাইন থেকে আউটপুট কত আসছে? 10। 4 নাম্বার লাইন থেকে কত আসছে? 20। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করেন যে এখানে আমার ভ্যালু আগে 10 ছিল, ওটা আমি চেঞ্জ করে কি করে ফেলতে পারছি? বাড়াইতে পারছি, তাই তো? মানে চেঞ্জ করে ফেলতে পারছি। তার মানে এখানে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটাকে আমি অ্যাসাইন করছি, আরেকটা হচ্ছে ডিক্লেয়ার করছি। ডিক্লারেশন আর অ্যাসাইনেশন এই দুইটা বুঝেন আপনারা? ডিক্লেয়ার মানে var a, এই অংশ হচ্ছে ডিক্লারেশন, আর এই এর মধ্যে 10 ভ্যালুটা যে আমি দিছি এটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইন। বুঝছি? তার মানে আপনি এখানে একই কাজ করতে পারছেন, রিডিক্লেয়ার করতে পারছেন, আবার কি করতে পারছেন? ধরেন এখানে var a একবার ডিক্লেয়ার করছি, আবার এই জায়গায় var a ডিক্লেয়ার করছি, তাহলে ডিক্লেয়ারকে আবার ডিক্লেয়ার করাকে বলে মানে কি বলে? রিডিক্লেয়ার করা। আবার var a এখানে 10 বসাইছি, অ্যাসাইন করছি, আবার এখানে বসাইছি কত? 20। তার মানে একবার কি করছি? রিডিক্লেয়ার করছি, আবার কি করছি? রিঅ্যাসাইন করছি। বুঝতে পারছেন? রিডিক্লেয়ার করছি এবং রিঅ্যাসাইন করছি। মানে ভারের ক্ষেত্রে আপনি রিডিক্লেয়ার করতে পারেন, রিঅ্যাসাইন করতে পারেন। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, ধরেন একটা জিনিস দেখলাম, এবার আসেন লেটের ক্ষেত্রে। একইভাবে ধরেন আমরা এখানে দিলাম কনসোল লগ, ধরেন দিলাম এখানে 8 নাম্বার লাইন থেকে দিয়ে দিব আমি, হ্যাঁ, ধরেন দিয়ে দিব 8 নাম্বার লাইন থেকে আউটপুট, তারপরে দিব কত? বি। আবার একইভাবে আমি এখানে দিব লেট বি ইকুয়ালস টু
বি ইকুয়ালস টু 40। এখন আমি যখনই বি আরেকবার লিখছি, দেখেন আমার একটা এরর দিয়ে দিছে এখানে, দেখছেন? ধরেন আমি এখানে দিলাম যে কনসোল লগ, এটা দিলাম, এটা হচ্ছে 10 নাম্বার লাইন থেকে আউটপুট ধরেন বি। কিন্তু আমি এখানে দেখেন যখনই লেট বি ইকুয়ালস টু 40 লিখছি, আমাকে একটা এরর দিছে এই জায়গায়, দেখেন একটা লাল হয়ে আছে, দেখছেন কি বলছে? দেখেন ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপড ভ্যারিয়েবল। আপনি চিন্তা করেন ভারের ক্ষেত্রে আপনি কি করতে পারছিলেন ভাই, বলেন তো একটু? রিডিক্লেয়ার করছেন, রিঅ্যাসাইন করছেন। কিন্তু লেটের ক্ষেত্রে আপনি যখন রিডিক্লেয়ার করতে চাচ্ছেন তখন আপনাকে কি বলছে? ক্যান নট রিডিক্লেয়ার। তার মানে আপনি ডিক্লারেশন রিডিক্লেয়ার করতে পারবেন না। তাহলে আমি লেটটাকে সরাই দিলাম, ডিক্লেয়ার করলাম না, আমার আগে যেটা ডিক্লেয়ার করা আছে ওটাকেই নিলাম। এরর গেছে? এরর কি গেছে? এই যে মাথা নাড়াইতেছে, এরর কই যায় না? এরর গেছে। তার মানে কি, আপনি যখনই লেট বি দিচ্ছেন দুইবার, তার মানে আপনি রিডিক্লেয়ার করছেন। আপনি একবার আগে বি নিছেন, এরপরে বি এর ভ্যালু চেঞ্জ করছেন, সেটা কি? রিঅ্যাসাইন করা। ভালো করে বুঝেন, একবার বি নিছেন, পরে বি এর ভ্যালু চেঞ্জ করছেন, এটাকে কি করছেন? রিঅ্যাসাইন করছেন। কিন্তু আপনি যদি দুইবার লেট বি লেখেন তাহলে কি হবে? রিডিক্লেয়ার হবে। তো লেটের ক্ষেত্রে আমরা কি করতে পারি না? রিডিক্লেয়ার করতে পারি না। তাহলে ভারের সাথে লেটের পার্থক্য কোথায়? ভারের ক্ষেত্রে রিডিক্লেয়ার করা যায়, রিঅ্যাসাইন করা যায়। লেটের ক্ষেত্রে রিডিক্লেয়ার করা যায় না, বাট রিঅ্যাসাইন করা যায়। বুঝতে পারছি? এবার আসি কনস্টের ক্ষেত্রে। কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। ভাই কনস্ট্যান্টের ক্ষেত্রে কি হয়? কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ধ্রুবক মানে কি? যেটা ফিক্সড ভ্যালু। তার মানে আপনি ওটাকে রিডিক্লেয়ারও করতে পারবেন না, রিঅ্যাসাইনও করতে পারবো না। বুঝতে পারছি তিনটা পার্থক্য? বুঝছি? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি ছিল। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কনস্ট এটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে ভ্যারিয়েবলের তিনটা ওয়েতে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, একটা var, একটা লেট, একটা কনস্ট। এতটুকু বুঝছি নাকি? আচ্ছা, এখন আসেন আমাদের কিছু ডেটা টাইপ আছে, ডেটা টাইপগুলো আমরা একটু শিখবো। হ্যাঁ, তাহলে ধরেন আমরা জাভাস্ক্রিপ্টে কোথা থেকে শিখবো? জাভাস্ক্রিপ্টকে আমরা শিখবো হচ্ছে W3 স্কুলসের ওয়েবসাইট থেকে, যেহেতু আমরা এখন সবাই নুব মোটামুটি। W3 স্কুলসের ওয়েবসাইটে গেলাম, জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিছি, হোয়ার টু এটাও আমি দেখাই দিছি আপনি কোথায় বসাবেন। কোথায় জানি বসাইছিলাম আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে? index.html এর মধ্যে কোথায় বসাইছিলাম? এই যে শেষে script.js, তাই না? আচ্ছা, এতটুকু করছি। তাহলে হোয়ার টুর কাজ শেষ। আউটপুট দেখছি কিভাবে আউটপুট বের করে। এখানে আপনার ওই তিনটার বদলে আরো দুই তিনটা দেওয়া আছে, আমাদের ওগুলো লাগবে না। আপাতত আমরা console.log দিয়েই কাজ চালাতে পারবো, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট সিনট্যাক্স কিভাবে লেখে সেটাও আমাদের দেখা হয়ে গেছে। এরপরে সিনট্যাক্স সেটাও দেখা হয়ে গেছে। জাভাস্ক্রিপ্ট কমেন্টস কিভাবে কমেন্টস লেখে দেখেন, একটু দেখে আসি আসেন। জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখে ডাবল স্ল্যাশ দিয়ে, কি দিয়ে? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। ধরেন আমি এখানে লিখলাম কনসি, এটাতে আমি এই যে দেখেন দুইটা ডাবল স্ল্যাশ দিলাম, এটা কমেন্ট হয়ে গেল। এখানে লিখে দিতে পারি আমি কি? কমেন্ট কোড বা কিছু একটা লিখে দিলাম, ধরেন কমেন্ট কোড। আচ্ছা, এবার আসি আমরা কমেন্টসের পরে ভেরিয়েবলস কি আমার দেখা হয়েছে? বলেন তো, ভ্যারিয়েবলের টাইপ কয়টা? এই যে একটা হচ্ছে অটোমেটিক্যালি, একটা var, একটা লেট, একটা কস্ট। তা আমরা var, লেট, কস্ট তিনটা দেখে বলছি। আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি মানে হচ্ছে আপনি ধরেন এরকম করতে পারেন, এরকম করতে পারেন। ধরেন আমি এখানে কিছুই লিখলাম না, var, লেট, কস্ট কিছুই লিখতাম না, শুধু লিখে দিলাম ভ্যালু ইকুয়ালস টু 10। এভাবেও দিলেও হবে। বুঝতে পারছেন? এটাকে বলে অটোমেটিক্যালি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে দেখি একটু। এরপরে লেট কনস্ট দেখছি, আমি মাত্রই তো দেখছি, বুঝাইলাম না লেট এবং কনস্ট। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অপারেটরস। আচ্ছা, অপারেটরস একটুখানি পরে আসবো। অপারেটরস এর পরে আছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা বলেন তো? যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আপনারা জানেন। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? ইকুয়াল সাইন, তাই না? ইকুয়ালের মধ্যে আবার কিন্তু অনেকগুলো টাইপ আছে, প্লাস ইকুয়াল আছে, মাইনাস ইকুয়াল আছে। প্লাস ইকুয়াল মানে কি? যোগ করে এরপর ইকুয়াল করা, তাই না? বিয়োগ করে ইকুয়াল করা। গুণ ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল আছে, ডিভিশন ইকুয়াল আছে, এগুলো সব অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা? যেগুলোতে অ্যারিথমেটিক কাজ করতে পারি আমরা, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে অপারেটর সম্পর্ক আমরা দেখা লাগবে না, তারপরেও আমরা দেখবো আরো কিছু জিনিস আছে। ফাইনালি যেটাই আসবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট
ডেটা টাইপস। ডেটা টাইপসের মধ্যে আমরা একটু আসি। দেখেন না জাভাস্ক্রিপ্টের মধ্যে ৮ ধরনের ডেটা টাইপ আছে। কয় ধরনের? ৮ ধরনের। কি কি আছে? স্ট্রিং আছে, নাম্বার আছে, বিগ ইন্টিজার আছে। বিগ ইন্টিজার মানে একটা বড় ইন্টিজার নাম্বার। আর ইন্টিজার নামে কোনো কিছু নাই, যেটা আছে সেটা কি? নাম্বার। বলেন? নাম্বার। এরপরে আছে কি? কোনটাই? আসবো আসবো, আগে তো দেখে নিই ৮ ধরনের, প্রত্যেকটার এক্সাম্পল দিব। এবার আসছে একটা বুলিয়ান, তারপর আসছে আনডিফাইন্ড, এরপর আসছে নাল, তারপর আসছে সিম্বল, এরপর শেষে আসছে অবজেক্ট। আচ্ছা, তাহলে স্ট্রিং আর নাম্বার এই দুটো তো আমরা জানি, জানি কিনা? তাহলে বিগ ইন্টিজারটা কি আমরা একটু নিচের থেকে একটু দেখে আসি। ধরেন একটু আসি এখানে নিচের দিকে, একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো। দেখেন ওরা কিন্তু স্ট্রিং এর সাথে নাম্বারকে যোগ করছে। দেখেন এই যে ভলভোর সাথে যোগ করছে ১৬ আর ৪ হয়েছে কি? দেখেন আউটপুট কত আসছে? ভলভো ১৬৪ হয়েছে। কেন? ভলভো 20 হয় নাই কিন্তু। ভলভো ১৬৪ কেন হয়েছে বলতে পারবেন? কারণ যখন আপনি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বার যোগ করবেন তখন সেটা অলরেডি একটা স্ট্রিং হয়ে যাবে। তাহলে ভলভোর সাথে ১৬ যখনই আপনি যোগ হইতেছে তখন সেটা স্ট্রিং হয়ে যাচ্ছে, ওই স্ট্রিং এর সাথে আবার ৪ যোগ হচ্ছে। তার মানে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি দুইটা স্ট্রিং এর দুইটা নাম্বারকে যোগ করতে চান, তার সাথে একটা স্ট্রিং যোগ করতে চান, তাহলে দুইটা নাম্বারকে আগে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিবেন, তাহলে ওরা আগে যোগ হবে, তারপরে সেটা স্ট্রিং এর সাথে যোগ হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমরা একটু নিচের দিকে আসি, জাভাস্ক্রিপ্ট স্ট্রিংস এর কথা বলছে, নাম্বারস বলছে, এক্সপোনেনশিয়াল নোটেশন, এই যে দেখেন বিগ ইন্টিজার দেখতে চাইছিলেন। দেখেন এই নাম্বারটা কত বড়, দেখছেন? এত বড় একটা নাম্বার যদি আপনি নিতে চান, এটাকে নাম্বারের মধ্যে না দিয়ে বিগ ইন্টিজার নামে একটা কিছু নিবেন, তার মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, নিবে, অবশ্যই নিবে, কিন্তু নাম্বারের একটা রেঞ্জ থাকে। কিন্তু এই নাম্বারটা তো অনেক বড় একটা নাম্বার, এই জন্য এনআইডি কার্ডের নাম্বার নিয়ে নিবে। এনআইডি কার্ডে কয়টা অক্ষর? ৯টা। এখন মনে হয় ৬টা না ৮ ৯টা যায়। ওটাকে ডিক্লেয়ার করা লাগবে না। ধরেন আপনি যখন একটা নাম্বার নিবেন, আপনি এনআইডির নাম্বারটা যখন নিবেন, এনআইডির নাম্বারটা জেনারেট হবে। কথা বুঝতে পারছেন? এনআইডির কথা যেটা বলছেন, ওই নাম্বারটা জেনারেট হবে। মনে করেন যে দেখবেন যে এনআইডির নাম্বার প্রথম দিকের কিছু কিছু নাম্বার আপনি যেই লোকেশনে করছেন ওই লোকেশনে সেম থাকে, তাই না? তো ওই নাম্বারটা প্রথম দিকের গুলা ফিক্স থাকে, পরের গুলা দেখবেন শুধু জেনারেট হয়। বুঝতে পারছেন? এই জন্য ওটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ওটা ব্যাকএন্ডে জেনারেট হয়ে আসবে। ঠিক আছে, যখনই আপনি এন্ট্রি করবেন ওই নাম্বারটার পরের নাম্বারটা সবসময় জেনারেট হবে ডেটাবেসে। বোঝা গেছে? আচ্ছা, আর এই ধরনের নাম্বার নিয়ে আপনার খুব বেশি কাজ করা লাগবে না। যখন আপনি একদম ব্যাক এন্ড লেভেলে কাজ করতে যাবেন, অনেক বড় বড় নাম্বার নিয়ে কাজ করবেন, তখন আপনার এই ধরনের নাম্বার দিয়ে লাগবে। তো ওরা জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ডেটা টাইপ দিয়ে রাখছে যাতে সুবিধা মতো কাজ করা যায় এরকম। আমাদের এটা লাগবে না, বিগ ইন্টিজার। আচ্ছা, তো এরপরে দেখেন আর কি কি জানি ওখানে ছিল। বুলিয়ান ছিল। আচ্ছা, বুলিয়ানের ব্যাপারটা কি বলেন তো? আইদার ট্রু অর ফলস, জিরো অথবা ওয়ান। আচ্ছা, এরপরে আরো তিনটা বা চারটা আছে, আনডিফাইন্ড, নাল, সিম্বল, অবজেক্ট। সিম্বলটা আমাদের লাগবে না। আনডিফাইন্ড, নাল এবং অবজেক্ট। এই আনডিফাইন্ড বলতে যে জিনিসটা এখন আমি বলবো, থিওরিটিক্যালি বলবো, ২ দিন পরে প্র্যাকটিক্যালি দেখাবো। ২ দিন পরে না, নেক্সট ক্লাসেই দেখাবো হয়তো বা। তো এখন একটু বলি, সেটা হচ্ছে যে আনডিফাইন্ড বলতে বোঝায়, ধরেন আপনি কোনো একটা কিছু, কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, কিন্তু ভ্যারিয়েবলের কোনো ভ্যালু নাই। ভালো করে বুঝেন, সেটা হচ্ছে আনডিফাইন্ড। ধরেন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, ভ্যারিয়েবলটার ভ্যালুতে আপনি এক্সেস করতে চাচ্ছেন, কিন্তু ভ্যালু নাই, তার মানে এটা আনডিফাইন্ড আসবে। বুঝতে পারছি? মানে ডিফাইনই করা হয় নাই, ভ্যালুটা আপনি ডিফাইন করেন নাই। আর নাল মানে হচ্ছে শূন্য। নাল মানে শূন্য। নাল মানে হচ্ছে আপনি ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করেন নাই, ভ্যালুও নাই। একদম সিম্পলি বুঝাই দিছি। আনডিফাইন্ড মানে আপনার ভ্যারিয়েবল আছে, বাট ভ্যারিয়েবলের কোনো ভ্যালু নাই, আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না ভ্যারিয়েবলটাতে। বুঝতে পারছি? কিন্তু নালের ক্ষেত্রে কি, ভ্যারিয়েবলও নাই, ভ্যালুও নাই, একেবারে শূন্য, মানে ওই জিনিসটার অস্তিত্বই নাই। মেইন কথা হচ্ছে এটা। বুঝতে পারছি? এখন যদি আমরা সেটা দেখতে চাই, ধরেন এরকম একটা কিছু দিলাম,
ধরেন আমি এখানে লিখলাম লেট সি, একটা লিখলাম, এরপরে কনসোল লগ করলাম সি নামে। ঠিক আছে, এখন যদি আমি আসেন একটুখানি আউটপুটটা দেখতে চাই, তাহলে আউটপুট দেখতে হলে কি করতে হবে জানি, নোট ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ডট জেএস। দেখেন তো কি আসছে ভাই, আউটপুট কি আসছে, আনডিফাইন্ড আসছে, দেখছেন? দেখা যায় না? নিশ্চয়ই তো এই পাশে বসলে দেখা যেত। ভ্যারিয়েবল কি আসছে, আনডিফাইন্ড আসতেছে। কেন আনডিফাইন্ড আসতেছে? কারণ আমি ওই যে বলছিলাম সি যেটা নিছি আমরা, সি নামে একটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবলের আলটিমেটলি কোনো ভ্যালুই নাই। বুঝতে পারছি? আচ্ছা, এখন ধরেন আমরা আরেকটা কাজ করি, যদিও এটা এরর দিবে, ধরেন আমরা লিখলাম ভ্যালু। আচ্ছা, ভ্যালু নামে এখানে কোনো কিছু কি নেওয়া আছে? নাই। মূলত এটা এরর দিবে যে ভ্যালু ইজ নট ডিফাইন্ড বা এরকম কিছু একটা দিবে, আপনাকে নাল দেখাবে না। তো নালটাকে দেখার জন্য আমরা অন্য একটা ওয়ে ইউজ করতে পারি। এই আপনার একটা এরর দিচ্ছে যে ভ্যালু ইজ নট ডিফাইন্ড, ভ্যালুটা ডিফাইনই করা হয়নি, মানে ভ্যারিয়েবলও নাই, ভ্যালুও নাই। ঠিক আছে, তো নালটাকে আমরা অন্য একটা ভাবে দেখবো, আর অবজেক্ট তো একটা মানে অনেক বড় একটা জিনিস, সেটাকেও আমরা দেখব। তো এখন আসেন, এতটুকু অংশ ধরেন আমি করলাম, হ্যাঁ। এখন আসেন আমরা একটু লুপ এবং কন্ডিশন সম্পর্কে দেখব। আচ্ছা, লুপ, কন্ডিশন, এই দুইটা তো আপনারা করছেন, করেন নাই? লুপ কয় ধরনের শিখছেন? তিন ধরনের শিখছেন, ফর, হোয়াইল আর ডু হোয়াইল, তাই তো? এটা শিখছেন না? তো ধরেন আমরা এখানেও লুপ এগুলাই আছে, ফর আছে, হোয়াইল আছে, ডু হোয়াইল আছে। তবে এই লুপগুলো আমরা ইউজ করব না। এই লুপগুলো আপনারা ইউজ করছেন কোথায়? যখন আপনার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ শিখছেন, তাই না? সি বা হচ্ছে সি প্লাস প্লাস, এই জায়গাগুলোতে। কিন্তু এখন আপনি প্রোডাকশন লেভেলে ইউজ করা হয় যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন। তো যে কারণে এখন আমরা যেটা লুপটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের একটা লুপ আছে ফর অফ নামে। কি নামে? ফর অফ নামে আমাদের একটা লুপ আছে, ফর অফ। তো লুপ শেখার আগে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যদি আমরা ফর লুপের ক্ষেত্রে যাই, আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হয়, আই ইকুয়ালস টু 0 এই পর্যন্ত চলে। তারপরে কি, আই লেস দেন আমি দিয়ে দিলাম এটা 10 পর্যন্ত চলবে, 10-এর কম চলবে। তারপরে কি দিলাম, আই প্লাস প্লাস। তারপরে ধরেন আমি কোনো একটা লেখা প্রিন্ট করে দিব, ধরেন কনসোল লগ আই কমা দিস ইজ ফর লুপ। তাহলে এটা কিভাবে চলবে বলেন? প্রতিবার আয়ের ভ্যালু প্রিন্ট হবে, প্রত্যেকবার আয়ের ভ্যালু প্রিন্ট হবে আর এক করে বাড়তে থাকবে, তাই না? তাহলে ধরেন আমরা যদি এটা একটু দিয়ে দেই, টার্মিনালটা ওপেন করি, আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, টার্মিনালটা ক্লিয়ার করা যায়, CLEAR লিখে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফাইলটার নাম হচ্ছে নোট ভ্যারিয়েবল ডট জেএস। এরর দিছে, কোনোটা ভুল করছি মনে হয় না? এতে ভ্যারিয়েবল ডট জেএস এর জায়গায় যেটা দেই নাই, দেখছেন? এই জন্য এরর আসছে। তো আমি আবার কি করবো, ধরেন আমার একটা এরর আসছে, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার। এরপরে নোট ভ্যারিয়েবল ডট জেএস, দেখেন তো, 0-র জন্য দিস ইজ আই ফর লুপ, 1-এর জন্য আসছে, এরকম কতবার প্রিন্ট হয়েছে, টোটাল 10 বার প্রিন্ট হয়েছে। তো ধরেন এটা আমি বুঝলাম। এখন কথা হচ্ছে যে লুপ আসলে কখন ইউজ হয় বলেন তো? একটা কাজ বারবার বারবার করার জন্য লুপটাকে ইউজ করা হয়। তো ধরেন এতটুকু পর্যন্ত আমরা জানি যে একটা কাজ বারবার করার জন্য লুপ ইউজ করা হয়। ধরেন আমরা এই ফাইলটাকে আগের মতো রেখে দিই, হ্যাঁ, এই ফাইলটাকে আমরা এইভাবে রেখে দিই। ঠিক আছে, আমরা আরেকটা ফাইল তৈরি করে ফেলি, যেহেতু কোডগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা এই ভ্যারিয়েবলের পরে আমরা আরেকটা ফাইল তৈরি করি, ধরেন লুপ ডট জেএস নামে। লুপ ডট জেএস এর মধ্যে আমরা একটা লুপ লিখে ফেলি, var i equals to 0 i প্লাস প্লাস, ও এর আগে কি জানি দিতে হয়, কন্ডিশন দিতে হয়। ধরেন দিলাম আমি কন্ডিশন i প্লাস প্লাস। এখন আমি যেটা করব, 1 থেকে 10 পর্যন্ত যত নাম্বার আছে নাম্বারগুলোকে যোগ করব। কি করব বলেন? 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো তো আমাকে প্রিন্ট করে দেখাবে, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যোগ করব। ধরেন দিলাম i। তো যদি যোগ করতে চাই সবগুলো নাম্বারকে, তাহলে আমার প্রোগ্রামটা কেমন হবে বলেন তো?
আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই var sum equals to 0। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকবার সামের ভ্যালুটাকে বাড়াবো। সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। এখন আপনি চিন্তা করেন সামের ভ্যালু কত, প্রথমে ইনিশিয়াল ভ্যালু সামের কত বলেন, ইনিশিয়াল ভ্যালু সামের জন্য কত 0, তাহলে প্রত্যেকবার সামের ভ্যালু কি বাড়তেছে নাকি বাড়তেছে না? হ্যাঁ, এরপর আমরা যদি শেষের দিকে এসে এইখানে ধরেন আমি এখানে একবার সামটা করি, হ্যাঁ ধরেন এখানেই দেখাই দিই আমি কনসোল লগ সাম, তাহলে প্রতিবার ভ্যালুটা বাড়বে। আর ধরেন আমি এখানে লিখে দিই যে আই ইকুয়ালস টু, এভাবে লিখি ধরেন আই ইকুয়ালস টু আই কমা সাম ইকুয়ালস টু সাম। আউটপুটটা প্রিন্ট করার জন্য যে আই এইটুকু আমি স্ট্রিং এর মধ্যে কেন লিখছি, এইটুকু স্ট্রিং এর মধ্যে কেন লিখছি বলেন তো, আই ইকুয়ালস টু এটা স্ট্রিং এর মধ্যে কেন লিখছি, আউটপুট দেখার জন্য। আর এই আইটা কি জন্য লিখছি, এটা একটা ভ্যারিয়েবল। আবার এই সামটা কেন লিখছি, আউটপুট দেখার জন্য। এই সামটা কি ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা টার্মিনালটা একটু ওপেন করি, আসেন নিউ টার্মিনাল ওপেন করলাম, আগে টার্মিনালটা কেটে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা নোড, ফাইলের নাম কি ছিল ভ্যারিয়েবল, ও সরি লুপ ডট জেএস, রাইট লুপ ডট জেএস। দেখেন আই এর ভ্যালু 1, সামের ভ্যালু 1, আই এর ভ্যালু 2, সামের ভ্যালু কত 3। কেন, আই এর ভ্যালু যদি 2 হবে 2 আর 1 3, তাই তো। তারপরে আই এর ভ্যালু 3, সামের ভ্যালু কত 6, 3 আর 2 5 আর 1 6। এরপর আই এর ভ্যালু 4, সামের ভ্যালু 10, তার মানে কি আগে 6 ছিল এখন হইলো কত 10, বুঝতেছেন। আবার কি আয়ের ভ্যালু 5, সামের ভ্যালু 15, একইভাবে আয়ের ভ্যালু 10, সামের ভ্যালু 55। বুঝতে পারছি। আচ্ছা, এটা আপনারা একটু করেন নিজেরা করে ফেলেন। একটা ইফ কন্ডিশন লেখার পরে কি দিতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট দিতে হয়, তারপরে এখানে আমার আউটপুটটা দেওয়া লাগে। একইভাবে আমি এলস লিখি, এলস ইফ সবগুলা এলস আছে, এলস ইফ আছে, হ্যাঁ আবার শেষে এলসও আছে। এই যে এটা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স, যেটা আপনারা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও শিখছেন একই রকম। তাহলে আপনাদেরকে এখন আমি একটা কাজ দেই, শুনেন। আপনারা একটা গ্রেড সিস্টেমের কন্ডিশন তৈরি করবেন, ধরেন একটা গ্রেড সিস্টেম তৈরি করবেন এরকম, এখানে একটা ভ্যালু নিবেন কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়ালস টু দিবেন ধরেন 89, হ্যাঁ এরপরে এখানে কি হবে, রেজাল্ট যদি 89-এর থেকে মানে 80 থেকে বেশি হয় তখন সেটা কোন গ্রেড হবে, প্লাস বা 4, তাই না। তো একটা গ্রেডিং সিস্টেমের আপনারা একটা কন্ডিশন আমাকে তৈরি করে দেখান, সবাই রেডি করে ফেলেন, চলে না। পরের মেথড হচ্ছে অ্যারে জয়েন, কি বলেন অ্যারে জয়েন। আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন ইউজ করব ফ্রুটস নামে আমার একটা অ্যারে নেওয়া আছে, আমি জয়েন করব, দিলাম কনসোল ডট লগ ফ্রুটস ডট জয়েন। দেখছেন জয়েন মেথড আসছে। জয়েন, জয়েন বলতে বোঝায় অ্যারের এলিমেন্টগুলোকে আপনি কোনো একটা কিছু দিয়ে জয়েন করবেন। ধরেন এখন আমার কি দিয়ে জয়েন করানো আছে, কমা দিয়ে, তাই না। আমি কমা দিতে চাই না, আমি দিতে চাই একটা সেমিকোলন, ঠিক আছে। তাহলে যদি আমি এখন এইখানে এসে ক্লিয়ার করে দেই, এরপরে আমি বারবার যে লিখতেছি না, ও আচ্ছা এখানে আবার এইখানে এরকম কোটেশনের মধ্যে দিতে হবে, হ্যাঁ কোটেশনের মধ্যে একটা সেমিকোলন দিলাম। আচ্ছা এখন যদি আমি এখানে বারবার লিখতেছি না, এটা না লিখে আমি অলরেডি এর আগে একবার লিখছিলাম, আমি যদি আপার অ্যারোটা চাপ দিই তাহলে দেখেন আগের কোডগুলো আমার চলে আসতেছে। নোড অ্যারে ডট জেএস আমি দিলাম, দেখেন প্রত্যেকটার পর একটা করে সেমিকোলন আছে, দেখছেন। তার মানে জয়েন বলতে হলে আপনি প্রতিটা অ্যারের মধ্যে প্রতিটা অ্যারের এলিমেন্টকে কোনো একটা কিছু দিয়ে জয়েন করতে চান। ধরেন আমি এখানে সেমিকোলন না দিয়ে দিলাম যে পার্সেন্টেজ, মন চাইছে আমার দিতে, আবার দিলাম, এখন কি আসছে পার্সেন্টেজ আসছে। ধরেন পার্সেন্টেজ বাদ দিয়ে দিলাম আমি হ্যাশ সাইন, তাহলে কি আসবে, প্রতিটা মাঝখানে হ্যাশ আসছে, বুঝতে পারছি। আচ্ছা
তাহলে এটা ছিল হচ্ছে অ্যারের জয়েন মেথড। এরপরে আরেকটু নিচে আসি, পপ অ্যান্ড পুশ। পপ পুশ বুঝেন? পুশ বলতে কি বোঝায়? ঠেলা। পপ বলতে টানা। পুল আর পপ সেম জিনিস, টানা মানে বের করে নিয়ে আসা। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, একটু দেখেন পুশ আর পপের ক্ষেত্রে কোনো এক্সাম্পল যদি ওদের দেওয়া থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ওরা আগে পপ ইউজ করছে, তাহলে ধরেন আমরাও আগে পপ ইউজ করি, কোনো অসুবিধা নাই। এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দেই। এরপরে আমরা এখানে আসি কনসোল ডট লগ ফ্রুটস ডট পপ। আচ্ছা, ভালো করে বুঝেন, ফ্রুটস ডট পপ করছি, হ্যাঁ। এরপর আমি যদি একটু ক্লিয়ার করে দেই, তারপর নোড অ্যারে ডট জেএস এন্টার দিলাম, দেখেন তো কোনটা পপ হয়েছে? ম্যাঙ্গো। এখন যদি আমি, আপনি দেখেন পপ হয়েছে মানে ম্যাঙ্গোটা কেটে গেছে, ম্যাঙ্গোটা বাদ পড়ে গেছে। ধরেন কনসোল লগ ফ্রুটস করলাম। এবার যদি আসি, দেখেন তো কয়টা আছে ভাই? আছে কয়টা? ছিল কয়টা? আমার ছিল কয়টা? 4টা ছিল। এর মধ্যে কি ম্যাঙ্গোটা বাদ পড়ছে? কারণ আমাকে একবার দেখাইছে কিন্তু যে কোনটা পপ করা হয়েছে। তাহলে কোনটা বাদ গেছে? ম্যাঙ্গো, মানে লাস্টের এলিমেন্টটা পপ হয়েছে। ধরেন আপনি যদি এইখানে আবার পপ করেন, ধরেন ফ্রুটস ডট পপ, আবার আমি পপ করলাম একবার, এখন কি ম্যাঙ্গোর পরে যেটা ছিল ওইটাও কি বাদ পড়ে যাবে? ফ্রুটস দিলাম। এখন যদি এখানে আসি, দেখেন 2টা পপ হয়েছে, ম্যাঙ্গো আর অ্যাপেল। এখন আছে কয়টা? ব্যানানা আর অরেঞ্জ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পপের জিনিসটা বুঝতে পারছি। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পপ মেথডটা কি করে? অ্যারের লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে দেয়। কি করছে বলেন? অ্যারের লাস্ট এলিমেন্টকে রিমুভ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তাহলে পপ যদি আমি বুঝে থাকি, এখন আমরা পুশের ক্ষেত্রে আসি। হ্যাঁ, ধরেন কনসোল ডট লগে আসলাম, দিলাম ফ্রুটস ডট পুশ। পুশের মধ্যে একটা এলিমেন্ট দিতে হয়, ধরেন আমি দিলাম ড্রাগন। পুশ মানে আমি আগে যে ফ্রুটসটা ছিল তার মধ্যে আরেকটা ফ্রুটস অ্যাড করছি, তাই তো? যেটা কি? ফ্রুটসের নাম কি? ড্রাগন। যদি দেই, এখন দেখেন এই যে ম্যাঙ্গোর পরে একটা অ্যাড হয়ে গেছে, কি? ড্রাগন। এখন আমাকে বলেন পুশ আর পপের কাজ কি? পপ হচ্ছে অ্যারের লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করে, পুশ কি করে? লাস্ট এলিমেন্টে অ্যাড করে। আচ্ছা, লাস্ট এলিমেন্টে অ্যাড করে, লাস্ট এলিমেন্টে রিমুভ করে দেখছি। তাহলে এখন ফার্স্ট এলিমেন্টে রিমুভ আর ফার্স্ট এলিমেন্টে অ্যাড দেখতে হবে না? আসেন সেটা খুঁজে বের করি। তাহলে আমরা একটু নিচের দিকে আসি, আবারও পপেরটা দেখাইছে, পুশও দেখাইলো, ওকে ফাইন, অসুবিধা নাই। এরপর আছে শিফট এলিমেন্টস। তাহলে ধরেন আমার শিফট নামে একটা জিনিস আছে, হ্যাঁ। তো ওরা ইউজ করছে ফ্রুটস ডট শিফট, ওকে ফাইন, আমরাও ইউজ করব। এখানে যেহেতু লেখা আছে ফ্রুটস ডট শিফট দিলাম, দেওয়ার পরে এটা বন্ধ করে দিলাম। এখন যদি আমি নোড, ধরেন এটা আমি দেখতে পাচ্ছি না, ক্লিয়ার করে দিলাম, তারপর নোড অ্যারে ডট জেএস, দেখেন তো কোনটা শিফট হয়েছে? ধরেন এখানে আমি কনসোল লক করি, তাহলে বুঝতে পারবেন ফ্রুটসটাকে কনসোল লক করলাম, কোনটা শিফট হয়েছে ভাই? ব্যানানা। তার মানে কি ব্যানানাটা ছিল, ব্যানানাটা রিমুভ হয়ে গেছে, তাই না, প্রথম এলিমেন্ট থেকে? তাহলে প্রথম এলিমেন্টকে রিমুভ করার জন্য কোন মেথড? শিফট। লাস্ট এলিমেন্টকে রিমুভ করার জন্য পপ। তাহলে প্রথম এলিমেন্ট রিমুভ যেহেতু পেয়ে গেছি, সেহেতু প্রথম এলিমেন্টে অ্যাডও আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে আনশিফট। বুঝতে পারছি? তাহলে আনশিফটের মধ্যে এসে যদি আমি ধরেন দিয়ে দেই যে স্ট্রবেরি, ঠিক আছে, স্ট্রবেরি দিয়ে দিলাম। এখন দেখেন স্ট্রবেরি অ্যাড হয়ে গেছে না প্রথম এলিমেন্টে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আপনি কি কি শিখলেন? পুশ, পপ, শিফট, আনশিফট, লেংথ, টু স্ট্রিং, তাই তো? আর কিছু শিখছি? অ্যাড শিখছি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন লাস্ট এলিমেন্ট রিমুভ করার জন্য কোন মেথড? অ্যারের লাস্ট এলিমেন্ট পপ রিমুভ করার জন্য, অ্যারের ফার্স্ট এলিমেন্ট পুশ করার জন্য আনশিফট। হ্যাঁ, ফার্স্ট, এবার লাস্ট এলিমেন্ট হচ্ছে পুশ করার জন্য বলেই দিছি পুশ। ফার্স্ট এলিমেন্টে যদি অ্যাড করতে চান আনশিফট না শিফট? আনশিফট। আর যদি ফার্স্ট এলিমেন্ট রিমুভ করতে চান শিফট। ব্যাস লেগে গেছে।
আবার বলি, ফার্স্ট এলিমেন্ট রিমুভ হচ্ছে শিফট, আর অ্যাড হচ্ছে আনশিফট। লাস্ট এলিমেন্ট অ্যাড হচ্ছে পুশ, আর রিমুভ হচ্ছে পপ। আচ্ছা, ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট গেল, এখন মাঝখানে কোনো একটা জায়গায় করা লাগতে পারে না? সেটার জন্য আছে, আসেন দেখি। তাহলে আসেন একটু নিচের দিকে আরেকটু আসি, শিফট আনশিফট দেখলাম, এরপরে শিফট দেখছি, আনশিফট দেখছি, চেঞ্জিং এলিমেন্টস। হ্যাঁ, চেঞ্জিং এলিমেন্টস আপনি যদি ধরে ধরে চেঞ্জ করে দেন, ধরেন আপনি একটা এলিমেন্টসের 0 নাম্বার ইন্ডেক্স ধরে চেঞ্জ করে দিতে পারেন, সেটা তো ডিফারেন্ট ইস্যু। অ্যারের লেংথ যেটা, সেটা আমরা দেখছি। অ্যারে ডিলিট, ডিলিট বলতে বোঝায় আপনি পুরো অ্যারেটাকে ডিলিট করে দিচ্ছেন। ধরেন এই যে একটা ফ্রুটস লেখা ছিল, আপনি ধরেন এই অ্যারেটা পুরোটা ডিলিট করে দিলেন, ধরেন দিলেন ফ্রুটস ডট ডিলিট, দেখি আসে কিনা। অথবা এভাবে আসবে না, আমরা দিতে পারি এভাবে, ডিলিট যান ফ্রুটস, এটা দিলে পুরো ফ্রুটসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আসি, মার্জিং অ্যারে, একটা অ্যারের সাথে আরেকটা অ্যারেকে মার্জ করা, কনক্যাটেনেশন বলা হয় এটাকে। কি বলা হয়? কনক্যাটেনেশন। ধরেন আমার এখানে দুইটা অ্যারে আছে, আমি দুইটা অ্যারে নিয়ে যাই, মাই গার্লস মাই বয়েজ নামে দুইটা অ্যারে আছে। হ্যাঁ, ধরেন আমার উপরে যা কিছু আছে সবগুলাকে আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, তাহলে আমার ডিস্টার্ব করবে না। পাস আসতেছে কোন জায়গা থেকে? আচ্ছা, এখন আর মনে হয় কোথাও আসবে না। আচ্ছা, এখন ধরেন আমি দিলাম এইখানে, নিলাম মাই গার্লস মাই বয়েজ। এখন বয়েজের মধ্যে গার্লসকে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে, বা কনক্যাটেনেশন করে দিব। তাহলে দেখেন কিভাবে করে, মাই বয়েজ ডট কনক্যাট, দেখেন প্রথমেই চলে আসছে। কাকে করব বলেন? মাই গার্লসকে করব। এখন যদি আমি মাই বয়েজটাকে দেখতে চাই, তাহলে ধরেন এইখানে আমি 20 নাম্বার লাইন থেকে একবার মাই বয়েজকে দেখি, আউটপুটটা দেখি, আর 22 নাম্বার লাইন থেকে দুইবার দেখতে চাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, এইটা আসলে ওইভাবে করতে হবে, আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে করতে হবে। আচ্ছা, আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে করতে হবে আর কি। হ্যাঁ, ওরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে করছে, ঠিক আছে। আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে না রেখে করে আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট কনসোল লগের মধ্যেই দিয়ে দিই। কি বলেন? কনসোল ডট লগ মাই বয়েজ ডট কনক্যাটেনেশন, এরকম মাই গার্লস, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে যদি আমি এন্টার দেই, দেখেন 20 নাম্বার লাইন থেকে, আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই, দেখতে অসুবিধা হচ্ছে। নোড অ্যারে ডট জেএস, দেখেন 20 নাম্বার লাইন থেকে শুধুমাত্র 3জন বয়েজের আসছে, তাই তো? কিন্তু 21 নাম্বার লাইন থেকে দেখেন, এই যে লিনাস, এরপরে কি সিসিলি এবং লোন, এই দুইজন নামে দুইটা মেয়ে যে ছিল, সিসিলি এবং লোন, এই দুইটা কি মাই ভয়েসের মধ্যে কনক্যাটেনেশন হয়ে গেছে। কারণ আমি কিন্তু মাই গার্লসকে কোথাও আউটপুটে প্রিন্ট করি নাই, করছি? তাই কনক্যাটেনেট করলে কোথায় অ্যাড হয়? শেষের দিকে অ্যাড হয়, মনে থাকবে? হ্যাঁ, এবার ধরেন মাই বয়েজকে আমি না দিয়ে মাই গার্লসকে করলাম, করতে পারি না? মাই গার্লস দিলাম এখানে, আর এখানে দিলাম কি মাই বয়েজ। তাহলে দেখেন আগে গার্লস আসবে, তারপরে বয়েজ আসবে। ধরেন এই যে দিলাম, এই যে আগে সিসিলি এবং লোন আসছে, পরে এমিল টোবিয়াস এবং লিনাস যারা আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইটাকেও আমরা একটু কমেন্ট আউট করে দিলাম। এবার যদি আমরা আসি পরেরটাতে, কনক্যাটের পরে কি দিছে দেখি, মার্জিং 3 অ্যারে, 3টা অ্যারেকে যদি আপনি মার্জ করতে চান সেটাও করতে পারবেন। দেখেন এই যে দেখেন 3টা অ্যারে নিলাম আমরা। হ্যাঁ, 3টা অ্যারে নিছি আলাদা আলাদা, ধরেন এখানে নিলাম 3টা আলাদা আলাদা অ্যারে। এখন অ্যারে 1 এর মধ্যে আমি সবাইকে মার্জ করব, তাহলে এটা কি জানি করব, অ্যারে 1 ডট কনক্যাট, তারপরে পরপর যাকে যাকে মার্জ করব সবাইকে দিয়ে দিব। কাকে কাকে করব? অ্যারে 2 কে এবং অ্যারে 3 কে করব। তাহলে আমি যদি দেখতে চাই, অবভিয়াসলি পাবো। দেখছেন এই যে সিসিলি, লোন, এমিল, টোবিয়াস, লিনাস, আবার কি রবিন, মর্গান, সবার নাম চলে আসছে। ক্লিয়ার? আপনি 3টা কেন, আপনি চাইলে কি 100টাও করতে পারেন। বুঝতে পারছি? এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল করবেন। ফাইন, এখন যদি আমরা একটু নিচে আসি, কপি উইদিন, আচ্ছা এটা লাগবে না, দরকার নাই। আমরা আরেকটু নিচে আসি, ফ্ল্যাটেনিং অ্যান অ্যারে, এটাও দরকার নাই। ফ্ল্যাট ম্যাপ দরকার নাই আপাতত। আচ্ছা, এরপরে আসে স্প্লাইস একটা আছে আর স্লাইস একটা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্প্লাইস মেথডটা ইম্পর্টেন্ট। কি মেথড? স্প্লাইস। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের
অ্যারেতে আমরা যদি ফার্স্ট এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে কি জানি করি? আনশিফট। ফার্স্ট এলিমেন্ট রিমুভ, শিফট। লাস্ট এলিমেন্ট রিমুভ, পপ। লাস্ট এলিমেন্ট অ্যাড, পুশ। এখন কথা হচ্ছে ফার্স্ট আর লাস্ট তো দেখছি, মাঝখানেও দেখা লাগে, হ্যাঁ? তো মাঝখানের মেথডটার জন্য আমাদের স্প্লাইস মেথড ইউজ হয়। ধরেন আমি এখানে দিয়ে দিলাম অলরেডি ফ্রুটস নামে একটা জিনিস আমার ছিল, হ্যাঁ? এবার আমি ধরেন দিলাম ফ্রুটস ডট স্প্লাইস। স্প্লাইস মেথডের মধ্যে কিছু জিনিস আছে, হ্যাঁ? তিনটা, টোটাল তিনটা প্যারামিটার দেই আমরা। প্রথমটা হচ্ছে স্টার্ট, মানে কোন জায়গা থেকে শুরু হবে, মানে কোন এলিমেন্ট থেকে স্টার্ট হবে, কোন এলিমেন্টের মধ্যে আপনি দিতে চান। ভালো করে বুঝেন, প্রথমটা হচ্ছে কোন এলিমেন্টের মধ্যে আপনি দিতে চান। তার মানে আপনি প্রথমে আর শেষে দিচ্ছেন না, মানে আপনাকে বলে দিতে হবে যে আপনি কত নাম্বার ইন্ডেক্সে দিতে চান। বুঝতে পারছি? তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ধরেন আমি দিলাম আমি 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ঢুকাইতে চাই, ঠিক আছে? এরপরে যেটা দিতে হয় যে আপনি 2 নাম্বার ইন্ডেক্সে দিতে চান, ঠিক আছে, কিন্তু 2 নাম্বার ইন্ডেক্সে অলরেডি একটা এক্সিস্ট করে না? দেখেন আমার এই যে ফল ছিল কতগুলা, ফ্রুটস ছিল, 2 নাম্বার ইন্ডেক্সে অলরেডি অ্যাপেল এক্সিস্ট করে কিনা বলেন? তাহলে আপনি কি 2 নাম্বার ইন্ডেক্সে যারা এক্সিস্ট করে তাদেরকে ডিলিট করে আরেকটা দিতে চান নাকি ডিলিট করতে চান না? যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি কয়টা ডিলিট করতে চান, কয়টা এলিমেন্ট, সেই কটা এলিমেন্টের নাম দিবেন। ধরেন আমি ডিলিট একটা করতে চাই, তাহলে কি একটা এলিমেন্ট ডিলিট হবে, শুধু অ্যাপেলটা ডিলিট হবে। যদি দুইটা করতে চাই তাহলে 2 দিলাম, তাহলে অ্যাপেলের পরে যে আছে সেও ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? ধরেন যদি কোনোটাই ডিলিট না করতে চাই তাহলে কি দিব? 0। এরপরে হচ্ছে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনি কোন কোন আইটেমকে অ্যাড করতে চান। বুঝতে পারছি? ধরেন আমি অ্যাড করতে চাই হচ্ছে একটা ড্রাগনকে। ক্লিয়ার? তার মানে এইখানে আমি টোটাল প্যারামিটার দিছি কয়টা? তিনটা কি কি? প্রথমটা হচ্ছে কোন ইন্ডেক্সের মধ্যে দিতে চাই, কারণ আমি দেখছিলাম যে পুশ পপ শিফট আনশিফট এগুলা শুধুমাত্র সামনে পিছনে কাজ করতেছে নাকি? ভালো করে বুঝেন, সামনে ডিলিট করে, সামনে আবার অ্যাড করে, পিছনে ডিলিট করে, পিছনে অ্যাড করে। কিন্তু মাঝখানেও তো আমার কখনো কখনো ডিলিট করার প্রয়োজন হতে পারে, আবার অ্যাড করার প্রয়োজন হতে পারে। যদি অ্যাড না করেন, ভালো করে বুঝেন, যদি অ্যাড না করেন তাহলে আপনি দিবেন না শেষেরটা। যদি শুধু মনে করেন যে আপনি মাঝখানেরটা ডিলিট করবেন তাহলে দুইটা এলিমেন্ট দিবেন, দুইটা প্যারামিটার দিবেন, যে 2 নাম্বার পজিশন থেকে একটা ডিলিট করে দাও, তাই না? কিন্তু যদি এমন হয় যে 2 নাম্বার পজিশন থেকে একটা ডিলিট করো এবং একটা অ্যাড করো, তাহলে যেটা অ্যাড করবেন সেটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? তার মানে একটা মেথডের মধ্যেই আগের বার কিন্তু আমরা শেষে ডিলিট, শেষে অ্যাড, প্রথমে ডিলিট প্রথমে অ্যাড, এটার জন্য দুইটার জন্য দুইটা চারটা মেথড ইউজ করছি। শেষে ডিলিট শেষে অ্যাড, পুশ পপ দুইটা মেথড, প্রথমে ডিলিট প্রথমে অ্যাড, শিফট আনশিফট দুইটা মেথড। কিন্তু এখন মাঝখানে ডিলিট মাঝখানে অ্যাডের জন্য কয়টা মেথড? একটাই মেথড, সেটা স্প্লাইস মেথড। আপনি এটার মধ্যেই বলে দিবেন যে আপনি ডিলিট করতে চান নাকি না চান না। তার মানে 2 নাম্বার প্রথম প্যারামিটারটা হচ্ছে আমার পজিশন, কোন পজিশন থেকে কাজটা করতে চাই। পরের প্যারামিটারটা হচ্ছে আপনি কি ডিলিট করতে চান ওই পজিশন থেকে। আপনি যদি 0 দেন তাহলে না, ডিলিট করতে চাই না, ওর পরে এগুলো অ্যাড করে দাও। কিন্তু যদি আপনি 1 দেন তার মানে একটা ডিলিট হবে, ঠিক আছে? আবার ধরেন আপনি ডিলিট করছেন, ঠিক আছে, আপনি কি অ্যাড করতে চান? হ্যাঁ, অ্যাড আমি একটা করতে চাই। আবার ধরেন আপনি ডিলিট করেন নাই, অ্যাডও করেন নাই, তাহলে তো আর করারই দরকার নাই। বুঝতে পারছি? ক্লিয়ার? আমি ধরেন এখানে দুইটা যদি অ্যাড করতে চাই তাহলে ধরেন আমি দিতে পারি, একটা ড্রাগন দিলাম আর একটা দিলাম স্ট্রবেরি। হ্যাঁ, স্ট্রবেরি। এখন যদি আমি আমি যদি এখন ফ্রুটসটাকে দেখতে চাই, এখান থেকে এটা ক্লিয়ার করে দেই। দেখেন তো ড্রাগনের পরে স্ট্রবেরি অ্যাড হয়েছে না, ম্যাঙ্গো অ্যাড হয়েছে। ও, স্ট্রবেরি খালি অ্যাড হয়েছে, দেখেন তো একটা ঘটনা ঘটছে এই জায়গায়, আবার একটা বাদ গেছে কিন্তু দেখছেন। এই যে অ্যাপেল ছিল ড্রাগনের পরে, ড্রাগনের আগে এই জায়গায় অ্যাপেল ছিল না। ধরেন আমি এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ধরেন আমি 0 দিয়ে দিলাম। এখন যদি আমি যাই, দেখেন তো এখন কয়টা আসছে? ড্রাগন আসছে, স্ট্রবেরি আসছে, অ্যাপেল আসছে, ম্যাঙ্গো আসছে, দেখছেন সবগুলো চলে আসছে। হ্যাঁ, কারণ কি আমি 2 নাম্বার পজিশন থেকে দিছি না, 2 নাম্বার পজিশন থেকে কোনো কিছু ডিলিট হবে না ভাই, 0 দিছি তো আমি, ডিলিট হবে না, এই জন্য অ্যাপেলটা কিন্তু পরে চলে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? 2 নাম্বার ইন্ডেক্স নাম্বার,
হ্যাঁ, দেখেন এই যে 2 মানে কি ইন্ডেক্স নাম্বার না? 0 হচ্ছে ব্যানানা, 1 হচ্ছে অরেঞ্জ, 2 হচ্ছে ড্রাগন। আমি চাইতেছি কি 2 নাম্বার থেকে স্টার্ট হবে। তার মানে অবশ্যই এই 2 হচ্ছে ইন্ডেক্স নাম্বার আমার। 0 ব্যানানা, আবার দেখেন 1 অরেঞ্জ, 2 আমি দিয়ে দিছি, তার মানে 2 তে দেখেন এই যে ড্রাগনটা আসে অ্যাড হয়েছে, দেখছেন? এবার ড্রাগনের পরে আবার শুধু ড্রাগন নিজে একা আসে নাই, স্ট্রবেরিকেও নিয়ে আসছে। নিয়ে এসে স্ট্রবেরিকেও বসাইছে। বসানোর পরে আবার কি অ্যাপেল এইখানে 2 নাম্বারে ছিল, অ্যাপেলটাকে সরাই দিছে। ক্লিয়ার? ধরেন আমি 2 নাম্বারে না দিয়ে যদি 1 নাম্বারে দেই, তাহলে কি ঘটনা ঘটতে পারে একটু দেখি। এখন দেখেন ব্যানানার পরে ড্রাগন চলে আসছে এবং অরেঞ্জটা কিন্তু ওই শেষের দিকে চলে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তাহলে এটাও বুঝলাম। এরপরে দেখি আর কি কি আছে স্প্লাইসের পরে। ওই যে অ্যারে টু স্প্লাইস, ওই একই মেথড ওরা কয়েকভাবে দেখাইছে। এবার আমি একটু স্লাইস করি, হ্যাঁ? স্লাইস জানি, স্লাইস অর্থ কি? কেটে ফেলা। তার মানে আপনি অ্যারেটাকে কেটে ফেলবেন। ধরেন আমি এইটাকে আমি একটু বন্ধ করে দিলাম, এই বন্ধ বলতে ইয়ে করে দিলাম, ফ্রুটস ডট স্লাইস করে দিলাম, ধরেন 1 এরকম কিছু একটা দিলাম, একটু যে দেখি কি আসে। এই দেখেন একটা স্লাইস হয়ে কেটে গেছে, কিন্তু কোনটা? ব্যানানা কেটে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? আপনি যদি 2 দেন তাহলে কি 2টা স্লাইস হবে, তার মানে অ্যারেটা স্লাইস করে ফেলছেন। ক্লিয়ার? এই যে স্প্লাইস মেথড ইউজ করবেন, স্প্লাইস ইউজ করলেই তো হয়ে যাচ্ছে। যে আপনি 5 নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত কেটে দিবেন, তাহলে আপনি বলে দিবেন যে কয়টা কাটবেন। 2 নাম্বার, একটা মেথড তো দেখাইলাম, স্লাইস হলে একটা হবে। আপনি তো একটা মেথড পাইছেনই, স্প্লাইস মেথড, যে আপনি এই পজিশন বলে দিবেন, এরপরে কয়টা ডিলিট করবেন সেটা তো অলরেডি একবার বলেই দিছি আমি স্প্লাইস মেথডে। আচ্ছা, এবার আসেন স্লাইসের মধ্যে আরো 2টা জিনিস দিছে, হ্যাঁ? এই দেখেন এখানে ফ্রুট স্লাইস 1 3, ধরেন এটাকে আমরা নিয়ে যাই, হ্যাঁ? নিয়ে আমরা একটু দেখি, এটা বন্ধ করে দিই, বন্ধ করে এইখানে আসি, দেখি আপনার মন মতো কাজ হয়েছে কিনা। এবার ধরেন এখানে দিয়ে দিলাম ফ্রুট, হ্যাঁ? ফ্রুটের মধ্যে কি কি আছে? ব্যানানা, অরেঞ্জ, লেমন, অ্যাপেল, ম্যাঙ্গো। স্লাইসের মধ্যে 2টা প্যারামিটার দিছে, একটা 1 একটা 3। এটা আমি একটু ক্লিয়ার করে দিই, আমার আউটপুটটা কি রকম আসে আপনি দেখেন একটু। এই কি হলো? ও আচ্ছা, এটা কিন্তু আউটপুটে আমরা প্রিন্ট করি নাই, সাইট্রাসকে কি দেখাইছি কনসোল লগে? দেখাই নাই। তাহলে এখন নোট অ্যারে ডট দিস, এই যে এখন দেখেন কোনটা কোনটা আসছে, অরেঞ্জ আর অ্যাপেল, অরেঞ্জ আর অ্যাপেল। তার মানে আপনি দেখেন কত নাম্বার পজিশন আপনার কাটা গেছে। অরেঞ্জ আসছে আর শুধুমাত্র অ্যাপেল আসছে, তার মানে কোন 2টা কাটা গেছে? 1 নাম্বার অরেঞ্জ, 3 নাম্বার অ্যাপেল। বুঝতে পারছেন? বুঝতে পারছি? 0 হচ্ছে ব্যানানা, 1 হচ্ছে অরেঞ্জ, 2 লেমন, 3 অ্যাপেল। আপনি এখানে বলে দিচ্ছেন যে কোনটা কোনটা কত নাম্বার ইন্ডেক্স আপনি কেটে দিবেন। কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা যদি আপনি দিতে চান, ওই জন্য ইউজ করবেন স্প্লাইস মেথড। হ্যাঁ পারবেন। ধরেন আমি এখানে পরে ধরেন দিলাম 4, 3 এর পরে 4 দিলাম, তাহলে ম্যাঙ্গো চলে আসবে। আসলো না কেন? একাধিক প্যারামিটার দিলে আসার কথা। ইফ দ্য এন্ড আর্গুমেন্ট ইজ omitted লাইক দ্য ফার্স্ট স্লাইস মেথড স্লাইস আউট দ্য রেস্ট অ্যারে। বুঝি নাই স্লাইসটা, হ্যাঁ স্লাইসটা আরেকবার বোঝাচ্ছি। না 3টা এলিমেন্ট দিলে আসবে না, 2টাই দিতে হবে মনে হয় সম্ভবত। 4 দিলাম, আচ্ছা ধরেন দিলাম হচ্ছে 1 2 3, দেখি আসে কিনা। স্লাইস মেথড হচ্ছে স্লাইস করে কেটে দিবে, প্রতিটা ইন্ডেক্স নাম্বার দিচ্ছি এখানে আমরা। ব্যানানার জন্য ইন্ডেক্স নাম্বার 0, অরেঞ্জের জন্য 1, লেমনের জন্য 2, অ্যাপেল 3, ম্যাঙ্গো 4। তো আমরা এখানে 3টা নাম্বার দিছি, দেখি 3টা আসে কিনা। এই যে শুধুমাত্র অরেঞ্জটা কেটে দিছে, 3টা আসে নাই, তার মানে একটা আসবে। 2টার বেশি দিতে পারবেন না মনে হয় মোস্ট প্রবাবলি। স্লাইস মেথড শুধু আবার অরেঞ্জ কাটতেছে, এটা মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 1 আর 2 দিলে অরেঞ্জটা কাটতেছে, অথবা 2, আগের বার কত ছিল জানি, 1 আর 3 ছিল না? 1 আর 3 ছিল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ করব, হ্যাঁ ওটা সরাই দিচ্ছি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে স্প্লাইস মেথডটা। আমরা পুশ আর পপও ইউজ করব না, শিফট আনশিফটও ইউজ করব না।
ঠিক আছে? ইভেন স্লাইস মেথডও ইউজ করব না, স্প্লাইস মেথডটাও ইউজ করব না। তার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখি আর কয়টা বাকি আছে ওটা দেখে তারপরে আমি বলে দিচ্ছি কারণটা। সার্চিং অ্যারে, সর্টিং অ্যারে, ইটারেটিং, আচ্ছা এগুলো আমরা পরে দেখে নিব। এখানে এগুলা বিস্তারিত দেওয়া নাই, তার মানে আমাদের শেষ মোটামুটি। অ্যারের যে মেথডগুলো ছিল মোটামুটি আমি যে কটা দেখাইছি এগুলো আপনারা বাসায় যেয়ে একটু দেখবেন সবাই। হ্যাঁ, কালকে অবজেক্ট আর ফাংশন দেখবো, অবজেক্টের মেথডগুলো দেখবো। এখন আসি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যারের মধ্যে পুশ, পপ, শিফট, আনশিফট এগুলো আমরা ইউজ করব না। কেন করব না? কারণ ধরেন আপনি যখন একটা অ্যারেকে পুশ করেন, অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্টকে পুশ করেন, তখন ওই অ্যারেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? ধরেন অ্যারে আমার ছিল ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, আমি ড্রাগন দিলাম, তাহলে ফ্রুটসের অ্যারে কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, বলেন? কিন্তু জাভাস্ক্রিপ্টে এই কাজটা করা যাবে না। জাভাস্ক্রিপ্টে সবকিছুকে ইমিউটেবল রাখতে হবে। ইমিউটেবল মানে আনচেঞ্জেবল। যেটা দেওয়া আছে ওটাই রেখে দিতে হবে। তাহলে এখন যেটা দেওয়া আছে ওটা যদি রেখেই দিতে হয়, তাহলে আমি এখন ফ্রুটস এর মধ্যে ড্রাগন অ্যাড করব। সেটা কিভাবে করব? সেটা আমরা মিউটেশন করে করব, বা ইমিউটেশন করে করব। বুঝতে পারছেন? ইমিউটেশন করে করব মানে আগের যে ফ্রুটসটা আছে সেটাকে কপি করে একটা নতুন ফ্রুটসের অ্যারে বানাবো। তারপরে নতুন যে ফ্রুটগুলো আছে নতুন ফ্রুটসের অ্যারের মধ্যে ঢুকায় দিব। তার মানে কি আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। স্প্রেড অপারেটর দিয়ে দেখাবো এটা আমি। ঠিক আছে? পুষ্পম এভাবে করবো না, জাস্ট আমি প্রয়োজন মতো দেখায় দিলাম। তাহলে আজকে এ পর্যন্তই।